মুক্তি পেলেন সাবের হোসেন চৌধুরী। সাবের হোসেন চৌধুরীর ব্যাপারে আমরা বলেছি যে উনি গুরুতর অসুস্থ, তদন্ত না হওয়া পর্যন্ত আদালত জামিন মঞ্জুর করতে পারেন, সেটা বিজ্ঞ আদালতের ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতা বলেই বিজ্ঞ আদালত জামিন দিয়েছেন। সালমান, পলক, ইনু, মেনন সহ 7 জনের বিভিন্ন মেয়াদে ফের রিমান্ড। শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা। সাবেক প্রধানমন্ত্রীর সবশেষ অবস্থান নিয়ে তথ্য নেই সরকারের কাছে। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি। কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেন, আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুমের নামে সমন জারি আদালতের। প্রশাসনে এখনো ঘাপটি মেরে আছে স্বৈরাচারের দোসররা, অভিযোগ বিএনপি নেতাদের। বিচার কাজে বিলম্ব ও মামলা জট কমানোই সংস্কারের মূল লক্ষ্য বললেন কমিশন প্রধান। আদালতে কিভাবে খরচ কমানো যায় সে বিষয়েও করা হবে সুপারিশ। পট পরিবর্তনের পর উল্টো পথে বাজার। মাছ, মুরগি, সবজি সবকিছুর দামই নাগালের বাইরে। চালেও নেই স্বস্তি। 4.5 কোটি ডিম আমদানির অনুমতি বাণিজ্য মন্ত্রণালয়ের। মণ্ডপে মণ্ডপে সাজ রব। ষষ্ঠী পূজায় কাল শুরু দুর্গোৎসব। বৃহস্পতিবারও ছুটি। নিরাপত্তায় সশস্ত্র বাহিনী, পুলিশ। সংখ্যালঘুদের ওপর হামলায় জড়িতদের বিচারের আশ্বাস। এবং টি-20 ক্রিকেটে শেষ হলো পঞ্চপাণ্ডব অধ্যায়। অবসরের ঘোষণা মাহমুদুল্লাহ রিয়াদের। বিদায়ী সংবর্ধনা দেবে ক্রিকেট বোর্ড। যে কোনো খেলোয়াড়ই যে রিটায়ার করবে সেই ডেফিনেটলি রেসপেক্ট আর্ন করে এবং বেশি এটা করবে, অবশ্যই করবে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মামলায় প্রথমবারের মতো জামিনে মুক্তি পেলেন কোনো সাবেক মন্ত্রী। পল্টন ও খিলগাঁও থানার 6টি মামলায় বিকেলে সাবের হোসেন চৌধুরীকে জামিন দেন ঢাকার সিএমএম আদালত। অন্যদিকে সালমান, পলক, ইনু, মেনন সহ 7 জনকে বিভিন্ন মেয়াদে ফের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। জিজ্ঞাসাবাদের 24 ঘন্টা না পেরোতেই মঙ্গলবার তাকে আদালতে ফেরত পাঠানো হয়। রিমান্ড শেষ না করেই কেন আদালতে হাজির করা হচ্ছে সাবেরকে, এ নিয়ে কৌতূহল ছিল সবার। পুলিশের ফরওয়ার্ডিং রিপোর্ট বলছে জিজ্ঞাসাবাদে কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারছেন না সাবের হোসেন চৌধুরী। তাছাড়া শারীরিকভাবে তিনি অসুস্থ। এই পর্যায়ে জিজ্ঞাসাবাদ করে আশানুরূপ তথ্য মিলবে না তার কাছে। সে কারণে তাকে কারাগারে পাঠাতেই আদালতে তোলা হয়। পুলিশের এমন মনোভাব দেখে পল্টন ও খিলগাঁও থানার 6 মামলায় জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে তাকে জামিন দেন বিচারক। সাবের হোসেনই প্রথম কোনো আসামি যে জুলাই আগস্টের হত্যা মামলায় জামিন পেলেন। এদিন সন্ধ্যায় বাসায় ফেরেন সাবের হোসেন চৌধুরী। আমরা বিজ্ঞ আদালতে সাবের হোসেন চৌধুরীর ব্যাপারে আমরা বলেছি যে উনি গুরুতর অসুস্থ, ওনার প্রচণ্ড গাড় ব্যথা এবং ওনার হার্টে 3টি রিং পরানো, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস সহ উনি নানাবিধ অসুস্থতায়, মারাত্মক অসুস্থতায় উনি ভুগতেছেন। বিজ্ঞ আদালতে আমরা জামিন চেয়েছি যে এই কারণেই যে সাবের হোসেন চৌধুরীকে যে জামিন দেওয়া হয়, আইন এবং আদালত শক্তিশালী হবে, জুডিশিয়ালের প্রতি মানুষের আস্থা বিশ্বাস বাড়বে এবং মানুষের যে আস্থা বিশ্বাস আইনের আদালতের প্রতি আছে সেটা আরও বেড়ে যাবে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সাবের হোসেন চৌধুরীকে 5,000 টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছে। এদিন সকাল থেকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আনা হয় আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক নেতা ও পুলিশ কর্মকর্তাকে। আদালতে তোলা হয় জুনায়েদ আহমেদ পলক, দীপু মনি, সালমান এফ রহমান, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু সহ আরও কয়েকজনকে। যাত্রাবাড়ি থানার 4 মামলায় 4টিতে পলককে আসামি হিসেবে 19 দিন রিমান্ড দেন বিচারক। আর দীপু মনি, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সালমান এফ রহমানকে, মেনন ও হাসানুল হক ইনুকে 7 দিন করে রিমান্ডে পাঠানো হয়। হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, দীপু মনি, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সালমান এফ রহমান তাদেরকে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত। তাদেরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। যাত্রাবাড়ি আরেকটি ধারা, এটাও একটি হত্যা মামলা, 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত। এই আসামিদের প্রতি
7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া নিউ মার্কেট থানার বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলায় জুনায়েদ আহমেদ পলককে আরও 5 দিনের পুলিশি জিজ্ঞাসাবাদে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। জাতি দেখেছে, জনগণ দেখেছে, বিভিন্ন পত্রপত্রিকা এসেছে, সারা বিশ্ব দেখেছে, তারা বিভিন্ন বিশ্ব মিডিয়া প্রচার করেছে ওরা কিভাবে গণমাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে সহযোগিতা করেছে এবং তারা নিজেরাই তারা সাংবাদিক সম্মেলন করে প্রেস কনফারেন্স করে তারা বক্তব্য রেখেছে। অতএব এই হত্যা মামলাগুলোর সঙ্গে তারা অপরাধমূলক ষড়যন্ত্রকারী হিসাবে এবং সহায়তাকারী হিসাবে এবং তারা পরিকল্পনাকারী হিসাবে তারা জড়িত। এছাড়া ডিবির সাবেক উপকমিশনার মশিউর রহমানকে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন নাকি অন্য কোনো দেশে গেছেন তা নিয়ে সরকারের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভারতে আশ্রয় নেওয়া কোনো বাংলাদেশি ঢাকায় ফিরতে চাইলে ট্রাভেল পাস ইস্যু করবে হাইকমিশন। আর ইতালি গমনেচ্ছুদের জন্য আগামী ডিসেম্বর থেকে দূতাবাস ভিসা ইস্যু করবে বলে জানান তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট পতন হয় টানা 16 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। সেদিন দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ভারতের পক্ষ থেকে জানানো হয় সে দেশে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তবে সম্প্রতি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার ভারত ছেড়ে অন্য দেশে যাওয়ার খবর আসে। তার অবস্থান নিয়ে সৃষ্টি হয় নানা ধোঁয়াশা। এ অবস্থায় মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টার কাছে সাবেক প্রধানমন্ত্রী কোথায় আছেন সে বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনার অবস্থান নিয়ে সরকারের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি। কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারে না। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হইনি। আওয়ামী লীগ সরকারের কতজন মন্ত্রী বা সংসদ সদস্য দেশ ছেড়ে পালিয়েছেন তার সঠিক কোনো হিসাব না থাকলেও বিদেশে থাকা কেউ দেশে আসতে চাইলে ট্রাভেল পাস ইস্যু করা হবে বলেও জানান উপদেষ্টা। শুরু করেছেন তারা, গতি এখনো কম। আমরা চেষ্টা করব যে এই গতিটা যাতে বাড়ে, যাতে করে আসলেই 20,000 ভিসার বা তার কাছাকাছি অন্তত যেন এই বছরের শেষ নাগাদ ইস্যু হয়ে যায়। এদিকে ইতালি গমনেচ্ছুদের কবে ভিসা চালু হবে এমন প্রশ্নে উপদেষ্টা জানান, আগামী ডিসেম্বরে 20,000 ভিসা ইস্যু করবে দূতাবাস। বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধুমাত্র দেশে ফেরার জন্য, অন্য কোনো দেশে যাওয়ার জন্য না। সেটার জন্য পাসপোর্ট লাগে। পাসপোর্ট তো ন্যাচারালি ইস্যু করা হবে না। তারা যদি দেশে ফিরতে চান তাদেরকে অবশ্যই ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি, এবং তারা দেশে ফিরে আসতে পারেন। ভিসা ইস্যুর বিষয়টি প্রত্যেক দেশের নিজস্ব বিষয়, তাই ভিসার দাবিতে আন্দোলন কর্মসূচি নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। আরো লোকজন হয়তো চলে যাবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আন্দোলনে নিহত আবু সাঈদ ও অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির নামে সমন জারি হয়েছে। আগামী 28 নভেম্বর তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে তাপসী তাবাসসুম উর্মির নামে মামলার আবেদন করেন। আবেদনে বলা হয়, উর্মি শুধু শহীদ আবু সাঈদ নয়, প্রধান উপদেষ্টার বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুকে লিখেছেন, যার মাধ্যমে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষোদ্গার করা হয়েছে। একই সঙ্গে সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে। আওয়ামী লীগের দোসররা প্রশাসনে থাকায় অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না এমন অভিযোগ করে শেখ হাসিনার আমলে নিয়োগকৃত প্রশাসন ক্যাডারদের বহিষ্কারের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। অন্তর্বর্তী সরকারের 2 মাসে প্রত্যাশা পূরণে মন্থর গতিতে হতাশা প্রকাশ করেন তারা। আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগকৃত সচিবসহ প্রশাসনের সব স্তরের ক্যাডারদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে।
বিএনপি ডক্টর ইউনূসকে সহযোগিতা করতে চায় জানিয়ে নেতারা বলছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারের মন্থর গতির জন্য শেখ হাসিনা সরকারের আমলাদের অসহযোগিতাই দায়ী। গণহত্যার সহযোগী প্রশাসনের লোকজন কিভাবে কোন পথে বিদেশে পালালো তার শ্বেতপত্র প্রকাশের দাবিও নেতাদের। কি করে হাসান মাহমুদ গেল, কি করে পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা দিল্লিতে একটি দোকানে তার ফটো ভাইরাল হলো। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই সভা থেকে বলতে চাই, কোন পথ দিয়ে কার মাধ্যমে কার ইঙ্গিতেরা দেশ ত্যাগ করেছে তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে আপনাকে। আমার নেতা তারেক রহমান বলেছে, বাংলাদেশে কোনো আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, তাই আমরা এখনো ধৈর্য আছে। এদিকে গুলশানে ডেঙ্গু সচেতনতা বিষয়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির আরেক জ্যেষ্ঠ নেতা বলেন, পতিত সরকারের পুনরুত্থান হলে দেশ হবে বধ্যভূমি। অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে প্রশাসনে ছদ্মবেশে শেখ হাসিনার দোসররা থাকায় সরকারের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাস পূর্ণ হল, কিন্তু এই সরকারের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তো পতিত স্বৈরাচাররা অপেক্ষা করে আছে যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি আবু সাইদের মতো একজন মহিমান্বিত আত্মদানকারী সাহসী বীর তরুণ, তাকে বলছে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এরাই তো প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে। শেখ হাসিনার পুনরুত্থান মানে আপনারা এই দেশ হবে এক ভয়ঙ্কর বদ্ধভূমি। দ্রুত নির্বাচন আয়োজনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংস্কার প্রক্রিয়া শেষ করার দাবি বিএনপির। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বিচার কাজে বিলম্ব ও মামলা জট কমানোই সংস্কারের মূল লক্ষ্য বলে জানালেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সভাকক্ষে বৈঠক শেষে তিনি জানান, আদালতে কিভাবে খরচ কমানো যায় সে বিষয়েও সরকারকে সুপারিশ করবে কমিশন। বিচারের বাণীর প্রতীক্ষায় দুয়ারে দুয়ারে ঘুরে চলা ৪৩ লাখ মামলার ভারে ঠাসা দেশের আদালত অঙ্গনে গুমড়ে কাঁদে বিচার প্রার্থীদের হাহাকার, চাপা আর্তনাদ। অন্যদিকে বিচার ব্যবস্থা কতটা স্বাধীনভাবে চলছে সুরাহা হয়নি সে প্রশ্নেরও। এই যখন আদালত পাড়ার চিত্র, তখন রাষ্ট্রের বিভিন্ন কাঠামোগত সংস্কারে বিচার বিভাগের দিকেও নজর দেয় অন্তর্বর্তী সরকার। সে লক্ষ্যে গঠন করা হয় আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের বিচার বিভাগ সংস্কার কমিশন। মঙ্গলবার সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বসে কমিশনের দ্বিতীয় সভা। কোর্টে ঢুকলেই খরচা আরম্ভ হয়ে যায়, এইগুলি করতে গেলে সে নিঃস্ব হয়ে যায়। আমরা এটাও চেষ্টা করব যে এই খরচাটা কিভাবে কমানো যায়। বিচার বিভাগের প্রতি নাগরিকদের আস্থা ফেরানো ও এর স্বাধীনতা নিশ্চিতে আদালতকে হস্তক্ষেপ মুক্ত করতে চায় কমিশন। সে লক্ষ্যে উচ্চ ও নিম্ন আদালতে বিচারক নিয়োগের নীতিমালা সহ বেশ কিছু বিষয়ে সরকারকে প্রস্তাবনা দেওয়া হবে বলে জানান কমিশন প্রধান। আমরা একটু কথাবার্তা বলেছি অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস, দি হাইকোর্ট ডিভিশন অ্যান্ড অলসো ইন দি অ্যাপিলেট ডিভিশন। এটা একটা নীতি নির্ধারণ যদি সম্ভব হয় আমরা করে দেব। বিচার বিভাগ সংস্কারের প্রস্তাবনা তৈরির ক্ষেত্রে আইনজীবী সমাজ, ব্যবসায়ী মহল সহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা আছে কমিশনের। রাজনৈতিক দলের সাথে যদি আমরা আলাপ আলোচনা আরম্ভ করি তবে শেষ হবে না। আমরা রিকমেন্ডেশন দিয়ে দেবো, সেই কাউন্সিল অফ অ্যাডভাইজার্স ওনারা রাজনীতিবিদদের সাথে আলাপ করবে। আগামী সোমবার বসবে বিচার বিভাগ সংস্কার কমিশনের তৃতীয় বৈঠক। গত ৩রা অক্টোবর জারি হওয়া প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত এই কমিশনকে ৯০ দিনের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে ডুবে থাকা জনপদে ভারী বৃষ্টিতে আবারও প্লাবন আতঙ্ক। ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনায় 5 দিন ধরে পানিবন্দী 2 লাখের বেশি মানুষ। দেখা দিয়েছে খাদ্য সংকট। মণ্ডপে মণ্ডপে সাজ-সরঞ্জাম। কাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গোৎসব। সে হিসাবে দেবী দুর্গার বোধন। আজ এই মুহূর্তে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী আতাউর কাউসার। সরাসরি চলে যাব তার কাছে। আতাউর, এই মুহূর্তে আছি ঢাকেশ্বরী মন্দিরে এবং আমার পেছনে যে কেন্দ্রীয় পূজার যে মণ্ডপটি দেখছেন সেই
কেন্দ্রীয় পূজা মণ্ডপটি আজ বিকেল 5টার কিছু পরে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে। এখানে পর্দা সরিয়ে এখানে এই মণ্ডপটি সাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং আমি যতটুকু দেখেছি যে বিকেল থেকে প্রচুর দর্শনার্থী এই মন্দিরটিতে এসেছেন এবং মণ্ডপের সামনে আসছেন, ভক্তি ভরে তারা পূজা অর্চনার কাজ শুরু করেছেন। এবং এই মুহূর্তে যেটি দেখাচ্ছি এটি হচ্ছে আসলে এই দুর্গাপূজার যে বেশ কয়েকটি আচার রয়েছে তার মধ্যে অন্যতম যে আচার সেটি হচ্ছে বোধন। এই বোধনের মাধ্যমেই আসলে দুর্গাপূজার মূল যে কার্যক্রম সেই কার্যক্রমটি শুরু হয়। যেমনটি শাস্ত্রে বলা আছে, তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে বোধনের মাধ্যমে মূলত দেবী দুর্গাকে জাগ্রত করা হয় এবং এই ষষ্ঠী পূজায় অন্যান্য সময় ষষ্ঠী পূজার সময় এই বোধন কার্যক্রমটি চলতো, কিন্তু এবার পঞ্চমীতেই তিথি পড়ে যাওয়ায় পঞ্চমীতেই বোধনের মাধ্যমে আজ অর্থাৎ পঞ্চমীর দিনটিতে বোধনের মাধ্যমে দুর্গাপূজার যে কাজ সে কাজটি শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে। তো যেমনটি শাস্ত্রে বলা হয়েছে, ওনারা আমাদের যেমনটি জানিয়েছেন যে বোধন শব্দের অর্থ মূলত চৈতন্য প্রাপ্তি। ওনারা যে আচার, এই আচারের মাধ্যমে দেবী দুর্গার চৈতন্য প্রাপ্তির চেষ্টা করেন এবং এর মাধ্যমেই মূলত দুর্গাপূজার যে মূল কাজগুলো সে কাজগুলো শুরু হয়। আপনারা জানেন যে মোট 5 দিন ধরে আসলে বলা হয় যে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা চলে, কিন্তু আসলে আমরা আজ এখানে এসে যেমনটি দেখেছি যে এবার পঞ্চমীতেই তিথি পড়ে যাওয়ার কারণে মোট 6 দিন ধরে দুর্গাপূজার আনুষ্ঠানিক কার্যক্রম চলবে এবং এই সন্ধ্যার কিছু পরেই এই বোধনের কাজ শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগে এই বোধন আচার যেটি আছে সেটি শেষ হয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি যে প্রসাদ বিতরণ চলছে এবং যিনি মূল পূজার কাজটি করেছেন সকলে তার কাছে গিয়ে ভক্তি ভরে তার থেকে প্রসাদ গ্রহণ করছেন। ঢাকেশ্বরী মন্দির থেকে দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শুরুর এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। রাজধানী ঢাকেশ্বরী মন্দিরের কেন্দ্রীয় পূজা মণ্ডপ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতাউল কাউসার। এবার দুর্গাপূজার ছুটি আরও একদিন বাড়ালো সরকার। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচার করা হবে। এদিকে ডিএমপি কমিশনার জানান, ঢাকার 253টি মণ্ডপ ঘিরে নিরাপত্তার দায়িত্বে থাকবে সশস্ত্র বাহিনী। রাত পোহালেই মহাষষ্ঠী। দেবী দুর্গা মর্তলোকে আসছেন তার 4 সন্তান নিয়ে। মঙ্গলদ্বীপ জেলে মহামায়া দুর্গার অর্চনা পর্বে মেতে উঠবেন সনাতন ধর্মাবলম্বীরা। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি দেখতে ও নেতাদের সঙ্গে দেখা করতে মঙ্গলবার সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে আসেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। জানান, একটি পক্ষ সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে, জানিয়ে সতর্ক সরকার। এবছর সরকারি ছুটি 2 দিন করার সিদ্ধান্তের খবর জানান মাহফুজ আলম। বাংলাদেশের জনগোষ্ঠী হিসেবে সবাই আমরা একমত, এক জায়গায় আছি। কোনো রকম ষড়যন্ত্রকারী দেশে বিদেশ থেকে কোনো রকম ষড়যন্ত্রকারী কোনো রকম স্পেস পাবে না, কোনো রকম দুষ্কৃতিকারীকে কোনো রকম প্রশ্রয় দেওয়া হবে না। এদিকে পূজাকে ঘিরে ঢাকায় নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে তিনি বলেন, সব মন্দিরে থাকবে পর্যাপ্ত নজরদারি ব্যবস্থা। প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক ফিক্সড পুলিশ মোতায়েন, থানা পুলিশ কর্তৃক নিজস্ব অধিকারে টহল ও চেকপোস্ট ব্যবস্থা, উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা সহ আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং ব্যবস্থা। পরে পূজার সার্বিক দিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা। তাদের দাবি, কোনো হামলার কারণে উৎসবে যাতে ভাটা না পড়ে সেই বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। পরিবর্তিত পরিস্থিতির সংখ্যার মধ্যেও সরকার, রাজনৈতিক দল, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্র নেতৃবৃন্দের প্রত্যয়ী মনোভাব ও পদক্ষেপ আমাদের পূজার আয়োজনে সাহস যোগাচ্ছে। এবছর দেশে 31,461টি আর ঢাকায় 253টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা আয়োজন করা হচ্ছে। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দেশের পট পরিবর্তন হলেও বাজারে পড়েনি তার প্রভাব। আবারও ডাবল সেঞ্চুরির ঘরে ফিরল ব্রয়লার মুরগি। সপ্তাহের ব্যবধানে 10 থেকে 15 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা কেজিতে। অন্যদিকে কমতির আভাস নেই চালের বাজারেও। এতে নাভিশ্বাস উঠেছে নিম্ন ও মধ্যবিত্তের। গত জুলাই ও আগস্টের শুরুর দিকে ব্রয়লার মুরগির দাম ছিল 200 টাকার ঘরে। হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থী ও সরকারি সংস্থার মনিটরিংয়ে আগস্ট ও সেপ্টেম্বরে সেই দাম নামে 160 টাকায়। 2 মাস ওঠানামার পর আবারও ডাবল সেঞ্চুরির ঘরে ফিরল ব্রয়লার মুরগি।
গত সপ্তাহেও এই পণ্যের দাম ছিল কেজি প্রতি 185 থেকে 190 টাকা। চলতি সপ্তাহের শুরু থেকেই বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা কেজিতে। খাদ্যের দাম বাড়ি দেওয়ার কারণে ছোট মুরগি ছাড়িয়ে যাচ্ছে, ছাড়িয়ে দেওয়ার কারণে বড়ের দাম বেড়ে গেছে। সব মুরগির দাম একটু বাড়তি, দাম বাড়ার কারণে বেচা বিক্রি কম হইতেছে। আগে তো অনেক ভালো হয়েছিল, হে তুলনায় তো এখন একদিকে দুই সিন্ডিকেট ভাঙতেছে আর একদিকে ঘটতেছে। এদিকে রফতানি খবরের পর বাড়তির দিকে থাকা ইলিশের দাম এখন আকাশচুম্বী। 1 কেজি ওজনের মাছ বেচাকেনা চলছে 1800 থেকে 1900 টাকায়। দাম কোনো মতেই কমতেছে না, বরং আগে যা ছিল তার থেকে আরো বেড়ে গেছে। বড়টা খেতে পাচ্ছি না, ছোটটা নিচ্ছি। যতদিন মনে করেন এক্সপোর্ট নিতেছে এলসি কেজি প্রতি 50 টাকা করে বাড়তেছে। এদিকে বাড়তির দিকে চালের বাজার সবথেকে বেশি বেড়েছে মোটা চালের দাম। কমার সম্ভাবনা নাই, নতুন চাল যদি আসে 28 সেগুলো একটু দাম কমবে। 28 চালটা এত দাম বাড়ছে কল্পনায়। অর্থনীতিবিদরা বলছেন সরকারকে মনিটরিং ও ফিসক্যাল পলিসির পাশাপাশি নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতিতে বিশেষ নজর দিতে হবে। এসেনশিয়াল প্রোডাক্টগুলোর কিন্তু প্রোডাক্ট স্পেসিফিক এই মনিটরিংটা করতে হবে। অবশ্যই ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি এবং বাজার ব্যবস্থাপনা এই তিনটার সমন্বয় করতে হবে। এদিকে 7 অক্টোবর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার ও সরবরাহ পরিস্থিতি তদারকি এবং পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে 10 সদস্যের বিশেষ টাস্কফোর্স গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। এবছর পদার্থ বিজ্ঞানে যৌথভাবে নোবেল পেলেন বিজ্ঞানী জন জে হফিল্ড ও জিওফ্রে ই হিন্টন। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রিয়া প্রতিক্রিয়া বুঝতে সক্ষম যন্ত্রের আবিষ্কারের স্বীকৃতি। দাবির মুখে এবার পদত্যাগ করলেন সরকারি কর্ম কমিশন পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন। বিকেলে পিএসসির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। চেয়ারম্যান ছাড়াও পদত্যাগ করেছেন কমিশনের 11 সদস্য। গত কয়েকদিন ধরে সংস্কারের দাবি জানিয়ে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। একই সঙ্গে পুরো কমিশনের পদত্যাগের দাবিও ওঠে। 2020 সালের 21 সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে যোগ দেন সোহরাব হোসাইন। আগামী বছর 21 সেপ্টেম্বর পর্যন্ত তার চাকরির মেয়াদ। নতুন করে বৃষ্টিতে শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এরই মধ্যে পানি বেড়েছে কিছু এলাকায়। 5 দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন, জনপদে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বন্যার পানি যখন নামতে শুরু করেছে তখন আবারও প্লাবন আতঙ্ক বাড়াচ্ছে বৃষ্টি। শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনায় বৃষ্টিতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কায় স্থানীয়রা। পাহাড়ি ঢলে কিছু কিছু নদ নদীর পানি বিপদসীমায়, আবারও কোথাও পানি নেমে গেলেও দুর্গতদের দুর্ভোগ কাটেনি। 2 লাখের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় দিন পার করছেন। 5 দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বন্যা কবলিতরা। নেত্রকোনাতেও গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে। সড়ক, খালবিল, মাঠঘাট সব পানিতে একাকার। এখন পর্যন্ত জেলায় 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর বাথরুম হয়েছে গলাহানি। বন্যার মধ্যে যখন বাঁচতেছে গরু ছাগল ব্যক্ত বাঁচতে যাইতেছে গা, ফুলা হরিলে ওখানে রান্না খাওয়ালা কিছুই নাই, কই রানবো কই কি করবো। ফেলান মেলান এগুলা টোগুলা যদি কিছু যদি পানি যদি পাওয়া যেত তাহলে ফোলাফানা কিছু ফান টান যেত। উজানের দিকে পানি সরতে শুরু করলো। মঙ্গলবারের বৃষ্টিতে ময়মনসিংহে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 1.5 লাখ মানুষ বানের জলে ভাসছে। বাড়ির উঠানেও নৌকা নিয়ে চলতে হচ্ছে এলাকাবাসীকে। ত্রাণ ঠিক মতো না পাওয়ায় ক্ষোভের শেষ নেই বানভাসীদের। বাড়িঘর পানির নিচে, বাড়িঘর সারিয়া দিতেছি, বাড়িঘর ভাঙ্গে পড়ে যাইতেছে গা, পানি খাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমরা গরু বছর নিয়ে শ্বশুর বাড়ি গেছিলাম গা, গড়টা পড়ে যাইতেছে, আবার বাস টাস নিয়ে টিকা দেবার লাগে গড় ফেরাবার লাগে আবার আইছি। শেরপুরেও নিম্নাঞ্চলগুলোতে এখনো বাড়ি ঘরে পানি। তবে কোথাও কোথাও পরিস্থিতি উন্নতি হওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে নিজ ঠিকানায় ফিরছেন বন্যা কবলিতরা। ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এসেছে সেনাবাহিনী। লাবিব হাসান, সময় সংবাদ। এবছর পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পেলেন বিজ্ঞানী জন জে হফিল্ড ও জিওফ্রে ই হিন্টন। মঙ্গলবার সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি থেকে পদার্থবিদ্যায় নোবেল জয়ীর নাম ঘোষণা করা হয়। যন্ত্রকে মানুষের মস্তিষ্কের কর্মপদ্ধতি বুঝতে সক্ষম করে তোলার পদ্ধতি আবিষ্কারের স্বীকৃতি স্বরূপ মার্কিন নাগরিক হফিল্ড ও ব্রিটিশ কানাডিয়ান নাগরিক হিন্টন নোবেল পেয়েছেন। এর আগে সোমবার চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পান 2 মার্কিন জীববিজ্ঞানী। বুধবার রসায়নে, বৃহস্পতিবার সাহিত্যে আর শুক্রবার শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জামিনে মুক্তি পেলেন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সালমান, পলক, ইনু, মেনন সহ 7 জনের বিভিন্ন মেয়াদে ফের রিমান্ড। শেখ হাসিনা ভারতেই আছেন নাকি অন্য কোনো দেশে গেছেন তথ্য নেই অন্তর্বর্তী সরকারের কাছে। কেউ ঢাকায় ফিরতে চাইলে ট্রাভেল পাস ইস্যু করবে হাইকমিশন।
এবং মণ্ডপে মণ্ডপে সাজ সাজ রব। ষষ্ঠী পূজায় কাল শুরু দুর্গোৎসব। বৃহস্পতিবারও ছুটি, নিরাপত্তায় সশস্ত্র বাহিনী, পুলিশ। সংখ্যালঘুদের ওপর হামলায় জড়িতদের বিচারের আশ্বাস। এই ছিল সন্ধ্যার সময়ে, সঙ্গে থাকুন সময়ের।